আমি এ কি করে ফেললাম? আমি আপনার কথা রাখিনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করুন। আমি সব শেষ করে দিলাম। কুমিরটা কোনো শব্দ করে না, কিন্তু অন্ধকারের মধ্যেও সালমা দেখতে পায় তার সে পাথরের মতো চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়ছে। কি হলো আপনার? সে কখন থেকে ডাকছি, কানেই যাচ্ছে না। কোথায় হারিয়ে গেছেন? ও, তুমি কিছু বলছো? শুনতে পাইনি। শুনতে পাবেন কি করে? আপনার মন তো এখানে নেই। ওই নদীর জলে ভেসে বেড়াচ্ছি। কি এত দেখেন নদীর দিকে তাকিয়ে? তেমন কিছু না সালমা, এই যে নদীর স্রোত বয়েই চলেছে, দেখতে ভালো লাগে। শুধু ভালো লাগে নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে? আপনার চোখের ভাষা আমি বুঝি। আপনি কিছু একটা লুকাচ্ছেন আমার কাছে। সব কথা সবসময় বলা যায় না সালমা, কিছু কথা নিজের ভিতরে রাখাই ভালো। কেন? আমি কি আপনার পর? আমাকে বলতে আপনার এত দ্বিধা কেন? এমন কি কথা যা শুনলে আমি কষ্ট পাবো? কষ্ট না, হয়তো বিশ্বাসই করতে পারবে না, হয়তো ভয় পাবে, আমাকে আগের মতো স্বাভাবিক চোখে আর দেখতে পারবে না। দেখুন, ভয় আমি আপনাকে পাই না। আপনার সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমি এসেছি। আপনি বলুন, আমার উপর বিশ্বাস রাখুন। কথাটা অনেক পুরনো। আমার বাবা তার বাবার কাছ থেকে পেয়েছিলেন, আর আমি আমার বাবার কাছ থেকে। এটা এক ধরনের বিদ্যা। বিদ্যা? কিসের বিদ্যা? বইয়ের বিদ্যা তো আপনার যথেষ্ট আছে, আমি জানি। না, এটা তেমন বিদ্যা নয়, এটা জাদুবিদ্যা। জাদুবিদ্যা? মানে ওই যে হাত সাফাইয়ের খেলা দেখায় নাকি? না সালমা, এটা তার চেয়ে অনেক বড়, অনেক গভীর। আমি এই বিদ্যার মাধ্যমে নিজের রূপ পরিবর্তন করতে পারি, যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারি। আপনি আমার সাথে ঠাট্টা করছেন? রূপ পরিবর্তন করা কি চারটিখানি কথা? এসব তো কেবল কিচ্ছা কাহিনীতেই শোনা যায়। আমি জানতাম তুমি এটাই বলবে, কিন্তু আমি সত্যি বলছি সালমা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য, আর সবচেয়ে বড় বোঝা। যদি সত্যি বলেন তাহলে আমাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ না দেখা পর্যন্ত আমি এক বর্ণও বিশ্বাস করব না। আপনি একটা কাজ করুন, একটা পাখি হয়ে যান। ওই যে আমাদের আম গাছটা, ওটা ডালে গিয়ে বসুন। আমি নিজের চোখে দেখব। এটা ছেলে খেলা নয় সালমা, এর জন্য নির্দিষ্ট সময় লাগে, প্রস্তুতি লাগে, আর এটা খুব বিপজ্জনক। সামান্য ভুলে সব উলটপালট হয়ে যেতে পারে। তাহলে বিপদটা কিসের? আর কবে দেখাবেন? আপনি যদি সত্যিই পারেন তাহলে আমাকে না দেখানোর কারণ কি? নাকি আপনি ভয় পাচ্ছেন যে আপনার মিথ্যে ধরা পড়ে যাবে? আমি ভয় পাচ্ছি ফলাফলের কথা ভেবে। এই বিদ্যা প্রকাশ করতে নেই, কিন্তু তুমি আমার স্ত্রী, তোমাকে আর কতদিন অন্ধকারে রাখবো? তাহলে দেখান, আমার খুব দেখার ইচ্ছা। আচ্ছা, আপনি কি বড় কোনো প্রাণীও হতে পারেন? যেমন একটা বাঘ? হ্যাঁ পারি। একটা হাতি? তাও পারি। তাহলে কি আপনি একটা কুমিরও হতে পারবেন? ওই যে আমাদের ঘাটে বন্যার সময় মাঝে মাঝে ভেসে ওঠে, ওইরকম বিশাল একটা কুমির। কুমির? সালমা, ওসব ভয়ঙ্কর রূপের কথা বাদ দাও। ওটা মায়া মমতাহীন এক শীতল শরীর, ওটা দেখলে তোমার ভালো লাগবে না। কেন লাগবে না? আমি তো জানবো যে কুমিরের ভেতরে আমার স্বামী আছে। আমার আরো ভালো লাগবে। আমি দেখতে চাই আমার স্বামীর কত ক্ষমতা। সে চাইলেই নদীর রাজা হয়ে যেতে পারে। আমি কুমিরই দেখবো। আপনি আমাকে না করতে পারবেন না। জেদ করো না সালমা, অন্য কিছু দেখো। না, আমি কুমিরই দেখবো। আমার এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। না হলে আমি বুঝবো আপনি যা বলেছেন সব মিথ্যে। ঠিক আছে, তুমি যখন শুনবেই না, তখন তাই হবে। তোমার জেদের কাছে আমি হার মানলাম, কিন্তু আমার প্রত্যেকটা কথা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, সব মনে থাকবে। আপনি শুধু বলুন কবে, কখন, কোথায়। আগামী পরশু অমাবস্যার রাত, নদীর ঘাটে। প্রস্তুত থেকো। এরে নাদের, তোর মুখটা আমার শুকনো কেন? রাতের ঘুম ভালো হয়নি নাকি? না কাদের ভাই, এমনিতেই একটু ভাবনায় আছি। ভাবনা? তোর আবার কিসের ভাবনা? জমি জমা আছে, বউ আছে, আর কি চাই? আমাদের মতো যাদের নুন আনতে পান্তা ফুরায়, ভাবনা তো তাদের। আহা কাদের, তুই সবসময় ওর পেছনে লাগিস কেন? ওর কোনো সমস্যা থাকতে পারে না? কি হয়েছে নাদির, আমাকে বল। একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বশির। এখন মনে হচ্ছে কাজটা ঠিক হলো কিনা। কি সিদ্ধান্ত? আমি আমি সালমাকে সব বলে দিয়েছি। সব? কোন সব? আমার ক্ষমতার কথা। তুই পাগল হয়ে গেছিস?
এত বছরের গোপন কথা তুই বলে দিলি কেন? আর পারছি না ভাই, নিজের প্রিয় মানুষের কাছে এত বড় একটা সত্য লুকিয়ে রাখতে বুকটা ভার হয়ে যাচ্ছিল। কিসের গোপন কথা? তুই ব্যবসা করছিস নাকি? আমাদেরও তো বলতে পারিস। তুই থাম তো, সব কথাই তোর নাক গলাতে হবে। নাদির, তুই চল আমার সাথে, এখানে কথা বলা যাবে না। বশির নাদিরকে নিয়ে চায়ের দোকান থেকে একটু দূরে একটা গাছের নিচে যায়। এবার বল কি হয়েছে, ভাবি কি বললেন শুনে? ও প্রথমে বিশ্বাস করেনি, তারপর যখন বুঝলাম সত্যি বলছি তখন থেকে বায়না ধরছে ওর নিজের চোখে দেখবে। আমি জানতাম এটাই হওয়ার কথা ছিল। কি দেখতে চায়? কুমির। কুমির? সর্বনাশ! তুই ওকে একটা শালিক পাখি হয়ে দেখালি তো পারতি, তা না করে সোজা কুমির। রাজি হলি কেন? ওর জেদের কাছে হার মানতে হলো, না করতে পারলাম না। কথা দিয়েছি কাল রাতে দেখাবো। আমার মনটা কিন্তু একদমই সায় দিচ্ছে না ভাই, কাজটা খুব বিপজ্জনক। তুই ভাবিকে সব নিয়ম কানুন ভালো করে বুঝিয়ে বলিস। মেয়েদের মন কখন কি করে বসে তার কোনো ঠিক আছে? সেটাই তো আমার সবচেয়ে বড় ভয় বশির। কিরে সালমা, তোকে আজ তো খুশি খুশি লাগছে কেন? নাদির ভাই কি তোকে নতুন কোনো গয়না কিনে দিয়েছে? আরে না, গয়নার চেয়েও অনেক বড় কিছু পেয়েছি আমি। কি এমন পেলি, বলবি তো? এখন বলা যাবে না, তবে এটুকু জেনে রাখ, আমার সামনে কোনো সাধারণ মানুষ নয়। তার মধ্যে এমন গুণ আছে যা এই গ্রামের আর কারো নেই। কে বলছিস? কে কোন? তিনি কি শহরে বড় কোনো কাজ পেয়েছেন? আরে ধুর, শহরের কাজের কাছে কিছুই না। সময় হলে তুই নিজেই সব জানতে পারবি, তখন বুঝবি আমি কত ভাগ্যবতী। তোর কথা শুনে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তবে যাই হোক, তোর সুখ দেখে আমার ভালো লাগছে। সাবধানে থাকিস, বেশি আনন্দের কথা সবাইকে বলতে নেই, নজর লাগে। নজর লাগবে কি? আমার স্বামীর যা ক্ষমতা, তাতে কোনো নজরই তার কিছু করতে পারবে না। কালকে রাতটা শুধু আসুক, আমি নিজের চোখে দেখব। কি ব্যাপার বশির? দুই বন্ধুকে একসাথে দেখে ভালো লাগছে, কিন্তু নাদিরের মুখটা এমন শুকনো কেন? চাচা, ও একটা বড় সমস্যায় পড়েছে। আপনার পরামর্শ ছাড়া এর কোনো সমাধান নেই। আপনি যদি ওকে একটু বোঝান। কি সমস্যা বাবা, খুলে বলো। আমার জীবনে অনেক কিছু দেখেছি, হয়তো তোমার কোনো উপকারে আসতে পারি। চাচা, আমি আমার বংশের সবচেয়ে বড় গোপন কথাটা আমার স্ত্রীকে বলে দিয়েছি। রূপ বদলানোর কথাটা? আপনি আপনি কিভাবে জানলেন? আমি তোমার বাবাকেও চিনতাম, দাদাকেও চিনতাম। এই বিদ্যে এক কান থেকে আরেক কানে যায়, কিন্তু বাইরে প্রকাশ হয় না। তুমি সেই নিয়ম ভেঙেছো, কিন্তু কেন? ওকে ভালোবেসে চাচা, ওর কাছে কিছু লুকাতে চাইনি। ভালোবাসা ভালো, কিন্তু সবকিছুর একটা সীমা আছে। যে জ্ঞান তুমি ধারণ করো তা সাধারণ মানুষের জন্য নয়। তাদের মন এটা সহ্য করতে পারে না। হয় তারা ভয় পায়, নয়তো কৌতূহলী হয়ে ওঠে। তোমার স্ত্রী এখন কোন পথে আছে? দ্বিতীয় পথে। ও এখন নিজের চোখে প্রমাণ দেখতে চায়। আমি ওকে কুমির হয়ে দেখাবো বলে কথা দিয়েছি। হাই সৃষ্টিকর্তা, করেছ কি? কুমির? ওই ভয়ঙ্কর বিবেকহীন প্রাণীর রূপ তুমি ধারণ করবে, তাও আবার নিজের স্ত্রীর সামনে? তুমি কি জানো, ওই রূপ ধারণ করলে তোমার নিজের ভেতরের মনুষ্যত্ব কিছুক্ষণের জন্য চাপা পড়ে যাবে। তখন শুধু হিংস্র স্বভাবটা কাজ করবে। আপনি ওকে বাঁচান চাচা, আপনি ওকে বাঁচান। ওকে বোঝান ও যেন এই কাজটা না করে। এখন আর বোঝানোর সময় নেই বশির। ও কথা দিয়ে ফেলেছে, পুরুষের কথার দাম অনেক। নাদির বাবা, একটা কথা শোনো। কাজটা যখন করতেই হবে তখন খুব সাবধানে করবে। আর তোমার স্ত্রীকে হাজারবার করে বুঝিয়ে দেবে, সে যেন তার মানসিক স্থিরতা না হারায়। এক মুহূর্তের ভুল তোমাকে চিরদিনের জন্য মানুষ থেকে পশু বানিয়ে দিতে পারে। ফেরার জলই হলো তোমার জীবন রেখা। ওই রেখা মুছে গেলে সব শেষ। আমি ওকে সব বুঝিয়ে বলবো চাচা। সালমা, আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি এখনো তোমার সিদ্ধান্তে অটল? আমরা এখনো এটা থামাতে পারি। আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই না? আপনার মনে হচ্ছে আমি ভয় পেয়ে সব নষ্ট করে দেব। বিশ্বাসের কথা নয় সালমা, আমি বাস্তবতার কথা বলছি। যা তুমি দেখতে চাচ্ছ তা তোমার কল্পনারও বাইরে।
বইয়ের পাতায় পড়া আর নিজের চোখের সামনে জলজন্ত স্বামীকে একটা ভয়ঙ্কর জানোয়ারে পরিণত হওয়া দেখা এক জিনিস নয়। কুমিরের রূপে কোনো মায়া থাকে না। আমি হয়তো তোমাকে চিনতেও পারবো না, শুধু ইচ্ছা শক্তি জুড়ে আবার ফিরে আসার চেষ্টা করব। বাকিটা তো তোমার হাতে। আমার উপর আপনার এতটুকু ভরসা নেই? আমি আপনার স্ত্রী, আপনার ভালো মন্দ আমি বুঝবো না? আপনি শুধু শুধু দেরি করছেন, চলুন। ঠিক আছে চলো, কিন্তু যাওয়ার আগে নিয়মগুলো আরেকবার শুনে নাও। আমি দুটো মাটির পাত্রে মন্ত্র পড়া পানি নিয়েছি। হ্যাঁ, আপনি বলেছেন প্রথমটা গায়ে ছিটিয়ে আপনি কুমির হবেন, আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা আমার কাছে থাকবে। আপনি ফিরে এলে আমি ওটা আপনার গায়ে ছিটিয়ে দেব, আর আপনি আবার মানুষ হয়ে যাবেন। আর সবচেয়ে জরুরি কথাটা কি? কোনো অবস্থাতে দ্বিতীয় পাত্রটা যেন হাত থেকে না পড়ে। এর জল মাটিতে পড়লে আমি আর কোনোদিন মানুষ হতে পারবো না। চিরদিনের জন্য আমি কুমির হয়ে থেকে যাব। মনে থাকবে? থাকবে। আপনি একটুও চিন্তা করবেন না। আমি নিজের জীবনের চেয়েও বেশি খেয়াল রাখবো ওই পাত্রের। এবার চলুন, রাত বাড়ছে। আমার কেমন যেন লাগছে। আমি আছি তো, ভয় পেও না। এখন শুধু আমার কথা মনে রাখবে। আমি যা যা বলেছি তাই করবে। এই নাও, এই দ্বিতীয় পাত্রটা সাবধানে ধরো, 2 হাত দিয়ে ধরো, যেন পড়ে না যায়। ধরেছি। আমি এখন শুরু করছি। যাই হোক না কেন, এক পাও নড়বে না এখান থেকে। চিৎকার করবে না, শুধু আমার ফেরার জন্য অপেক্ষা করবে। আচ্ছা। নাদির প্রথম পাত্র থেকে পানি নিয়ে নিজের গায়ে ছিটিয়ে দেয়। বিড়বিড় করে কিছু মন্ত্র বলতে থাকে সে। হঠাৎই সে মাটিতে পড়ে ছটফট করতে শুরু করে। আহ আহ সালমা, আমার আমার শরীর পুড়ে যাচ্ছে। এ কি? কি হচ্ছে আপনার? আপনার হাত পাগুলো কেমন বেঁকে যাচ্ছে। আহ আহ ভয় পেও না, স্থির থাকো। সালমার চোখের সামনে নাদির এক মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর কুমিরের রূপ ধারণ করে। হায় সৃষ্টিকর্তা, এ আমি কি দেখছি? এ তো এত বড়! কুমিরটা তার শীতল পাথরের মতো চোখ দিয়ে একবার সালমার দিকে তাকায়। সেই চোখে কোনো পরিচিতি নেই, কোনো ভালোবাসা নেই, আছে শুধু আদিম হিংস্রতা। তারপর সে নদীর জলে নেমে যায়। না, ভয় পেলে চলবে না। এটা আমার পরীক্ষা। আমার স্বামী আমার সাহস দেখতে চাই। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তিনি ঠিক ফিরে আসবেন। কিছুক্ষণ পর নদীর জল তোলপাড় করে কুমিরটা আবার ঘাটের দিকে ফিরে আসতে শুরু করে। আপনি আপনি ফিরে এসেছেন? আমি জানতাম আপনি আসবেন। দাঁড়ান, আমি পানি ছিটিয়ে দিচ্ছি। না, কাছে আসবে না। বাঁচাও, আমাকে বাঁচাও। জ্ঞান শূন্য হয়ে সালমা পেছনের দিকে দৌড় লাগায়। তার পা একটা গাছের শিকড়ে বেঁধে সে মাটিতে পড়ে যায়। তার হাত থেকে মাটির পাত্রটি ছিটকে পড়ে ভেঙে যায়। মন্ত্র পড়া সমস্ত পানি মুহূর্তে মাটি শুষে নেয়। এ কি করলাম আমি? পাত্রটা আমার হাত থেকে ভেঙে গেল। সব সব পানি। আমি কি করে ফেললাম? আমি আপনার কথা রাখিনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করুন, আমি সব শেষ করে দিলাম। কুমিরটা কোনো শব্দ করে না, কিন্তু অন্ধকারের মধ্যেও সালমা দেখতে পায় তার সে পাথরের মতো চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়ছে। কথা বলুন, কিছু একটা করুন, আমাকে বলুন ফেরার আর কোনো উপায় নেই? একটাবার বলুন। কুমিরটা খুব ধীরে মাথাটা এপাশ ওপাশ নাড়ে। তার সমস্ত শরীর যেন দুঃখে হতাশায় নুয়ে পড়েছে। সে শেষবারের মতো একবার সালমার দিকে তাকায় এবং ধীরে ধীরে শরীর ঘুরিয়ে নেমে যায় নদীর অতল গভীরে। না, যাবেন না, আমাকে একা ফেলে যাবেন না। ফিরে আসুন, আমি ভুল করে ফেলেছি। ফিরে আসুন। ওই তো ওখানে বসে আছে। সালমা, ও সালমা। ভাবি, আপনি এখানে? সারা রাত কোথায় ছিলেন? আর নাদির কোথায়? সে আর নেই, সে আর কোনোদিন ফিরবে না। কে বলছে সেসব? নাদির ভাই কোথায় গেছে? আমি তাকে শেষ করে দিয়েছি জামিলা। আমার এক মুহূর্তের ভুলের জন্য সে চিরদিনের জন্য হারিয়ে গেল। সালমা কাঁদতে কাঁদতে রাতের সব ঘটনা খুলে বলে। আমি ওকে বারণ করেছিলাম, মুরাদ চাচা ওকে সাবধান করেছিলেন, কিন্তু ও শুধু আপনার জেদের দাম দিতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিল। ভাবি, আমাকে ক্ষমা করে দিও বশির ভাই, আমিও সর্বনাশের কারণ।
শুনেছিস নাকি? নাদির তো উধাও। কেউ বলছে ও নাকি শহরে পালিয়ে গেছে, কেউ বলছে নদীতে ডুবে মরেছে। ওর বউটা তো পাগল হয়ে গেছে, সারাদিন নদীর ঘাটে গিয়ে বসে থাকে। কি যে হলো লোকটার! আজে বাজে কথা বলবেন না কাদের ভাই, আমার বন্ধু তেমন মানুষই না যে পালিয়ে যাবে। তাহলে গেল কোথায়? মাটিতে মিশে গেল নাকি আকাশ থেকে তুলে নিল? কোনো না কোনো কারণ তো আছে। সময় হলে সবাই সব জানতে পারবে। চাচা, আপনিই বলুন, ওকে ফিরিয়ে আনার কি আর কোনো উপায় নেই? কোনো কিছু একটা তো থাকবে। না মা, যে জল একবার মাটিতে মিশে যায় তাকে আর পাত্রে ফেরানো যায় না। যে জীবন একবার রূপ বদলে ফেলেছে তা ফেরার পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তার স্মৃতি নিয়ে আর নিজের ভুলের অনুশোচনা নিয়ে। এটাই তোমার বাঘে জীবনের শাস্তি। ওই ঘাটে গিয়ে বসে থেকো, হয়তো তার দেখা পাবে, কিন্তু তাকে আর ছুঁতে পারবে না। এর চেয়ে বড় কষ্ট আর হয় না। আজও এখানে বসে আছো ভাবি? তুমি এসেছো বশির, এসো। শরীরটা ভালো আছে তো? শরীর আর কি হবে, মনটাই তো মরে গেছে কবে। সে আজও এসেছিল। আপনি কি সত্যি তাকে দেখতে পান, নাকি মনের ভুল? প্রথম প্রথম আমারও তাই মনে হতো, কিন্তু এখন আমি চিনি। রোজ বিকেলে এই সময়টা এসে আসে, ঘাটের ওপারে ভেসে ওঠে, আমার দিকে তাকিয়ে থাকে। আমি যতক্ষণ থাকি সেও থাকে, আমি উঠে গেলে সেও চলে যায়। গ্রামের নতুন ছেলেমেয়েরা এই ঘাটকে ভয় পায়, ওরা এর নাম দিয়েছে নাদিরের ঘাট। নামটা তো ঠিকই দিয়েছে, এই ঘাট তো তারই। ওরা বলে নাদির নামে এক লোক নাকি তার স্ত্রীর শোকে নদীতে ডুবে মরেছিল। তার আত্মাই নাকি একটা কুমিরের রূপ ধরে এই ঘাট পাহারা দেয়। কেউ এখানে এলে তাকেও নাকি টেনে নিয়ে যায়। এই ভয়ে অন্তত কেউ আর এখানে এসে আমাদের বিরক্ত করে না। এটা এখন শুধু আমার আর ওর জায়গা। বাড়ি চলো ভাবি, সন্ধ্যা হয়ে আসছে। তুমি যাও বশির, আমার বাড়ি তো ওই জলেই। আমি আরো কিছুক্ষণ বসবো, সে এখনো আমার দিকেই তাকিয়ে আছে।